নমস্কার, আপনারা দেখছেন সিএন। শুরু করছি আজকের বিগ স্টোরি। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। 8ই অগাস্ট 1945 দাইহোকু বিমানবন্দর ইতিহাসে লিখে রাখা হয়েছিল। সেই বিকেলেই এক বিমান দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন স্বাধীন ভারতের স্বপ্নের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু ইতিহাস কি সত্যি কথা বলেছিল, নাকি এক বিশাল আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলার শিকার করে দেশের মানুষকে খাইয়ে দেওয়া হয়েছিল এক সাজানো মৃত্যুর গল্প? আজ বিগ স্টোরিতে আমরা কোনো সস্তা অলৌকিক গল্প বলবো না। আমরা কথা বলবো তথ্য, নথিপত্র এবং আইনের প্রমাণের ওপর দাঁড়িয়ে। যে প্রশ্নগুলো 4 দশক ধরে ভারত সরকারের তৈরি করা বিভিন্ন ফাইল এবং তদন্ত কমিশনের ঘরের সেই কোণে ধামাচাপা পড়েছিল, আজ সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্ন 1, দাইহোকুতে কি আদেও কোনো বিমান দুর্ঘটনা ঘটেছিল? প্রশ্ন 2, 1941 সালে যে মহা নিষ্ক্রমণ তার পথে তিনি বেরিয়েছিলেন, সেই পথেই কি আবার নিঃশব্দে ফিরে এসেছিলেন স্বাধীন ভারতে? প্রশ্ন 3, স্বাধীন ভারতের প্রথম শাসক দল কেন এত ভয় পেত নেতাজির প্রত্যাবর্তনকে? এবং অবশ্যই প্রশ্ন 4, আইনজীবী চন্দ্রেই আলম, গবেষক পূরবী রায় এবং মিশন নেতাজি কিভাবে রাষ্ট্রের গোপন ফাইল থেকে সত্য টেনে বার করলেন। তাই আজ চেষ্টা করব আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের সবচেয়ে অজানা এবং সত্য অধ্যায় তুলে ধরতে। 1945 সালের 8ই অগাস্টের পর থেকে শাহনওয়াজ কমিটি বা খোসলা কমিশন তারা বারবার আমাদের বোঝাতে চেয়েছিল দাইহোকুতে নেতাজির মৃত্যু হয়েছে, কিন্তু সত্যটা ঠিক ধাক্কা খায় 1999 সালে গঠিত বিচারপতি মনোজ কুমার মুখার্জি কমিশনের কাছে গিয়ে। 1945 সালে সেই অগাস্টে জাপান তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছে। নেতাজির কাছে স্পষ্ট ছিল ব্রিটিশ ও মিত্র বাহিনীর হাতে ধরা পড়া মানেই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। তাই তিনি এক ছক কষলেন। কি ছক কষেছিলেন? এক নিরাপদ প্রস্থানের, এক নতুন রণক্ষেত্রের। আর সেই প্রস্থানকে ঢেকে রাখার জন্যেই তৈরি হয়েছিল দাইহোকু এয়ার ক্র্যাশের গল্প। বিচারপতি মনোজ কুমার মুখার্জি কমিশন যখন তদন্তের জন্য তাইওয়ান সরকারের সাথে যোগাযোগ করেন, তখন তাইওয়ান সরকার সরকারি নথিপত্র ঘাটে এবং এক বিস্ফোরক সত্য প্রকাশ করে। 2005 সালে তাইওয়ান সরকার লিখিতভাবে জানায় 8ই অগাস্ট 1945 সালে দাইহোকু বিমানবন্দরে কোনো প্লেন ক্র্যাশ বা বিমান দুর্ঘটনাই ঘটেনি। শুনুন। দাইহোকু দুর্ঘটনায় মৃত্যু হয়নি। আমরা যখন মনোজ মুখার্জি কমিশনে কাজ করছি, তখন কিন্তু আমরা তথ্য পেয়েছি যে দাইহোকু বিমানবন্দরে আদৌ কোনো দুর্ঘটনা ঘটেনি। যে প্লেনে নেতাজি ছিল, যেভাবে গল্পটা আমাদের বলা হয়েছে, যে একটা প্লেনে নেতাজি যখন সাইগন থেকে যাচ্ছিলেন, ওই প্লেন ক্র্যাশ করে মানে টেক ওভারের পরেই ক্র্যাশ করেন, টেক অফের পরে। তো সেই গল্প একেবারেই বানানো গল্প, তো সেই জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা কিন্তু সম্ভাবনা আছে, কারণ এটা কিন্তু প্রথম থেকে তথ্যগুলো যদি আমরা দেখি, যে বিমান দুর্ঘটনার খবরটা কিন্তু আসে অনেক পরে, এবং নেতাজি যে সংবাদ সংস্থার সাথে জড়িত ছিলেন, ইনফ্যাক্ট জাপানিজ হিকারি কিকান, সেখান থেকেই কিন্তু খবরটা দেওয়া হয়। এবং তখনকার দিনে না, ওয়ার্ল্ড ওয়ারের সময় এই যে এই ফেজগুলো ভীষণ কমন ছিল, যে একটা হারিয়ে যাওয়া বা বিমানবন্দরে মরে গেছে, একটা মানুষকে অফ করে দিয়ে সে আবার উঠে অন্য দিক দিয়ে কাজগুলো করছে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি ছিল। এবং আমরা যেটা দেখলাম, যে দাইহোকু বিমানবন্দরের দুর্ঘটনার খবরটা নেতাজি দিলেন, প্রথমে কেউ বিশ্বাস করেনি, এবং সবাই ভেবেছিল যেমন যুদ্ধ ওই পরিস্থিতিতে তখন যেরকম এই প্লয়গুলো হচ্ছে সেটাই ভেবেছিল। তারপরে আস্তে আস্তে ব্রিটিশ বলুন, জাপান, তারা কিন্তু বলার চেষ্টা করলো যে না, বিমানবন্দরেই অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং যেটা আমরা দেখি যে ডাক্তারদের দিয়ে তখন ফিগেসের রিপোর্ট ছিল, উইনিয়েন ফিগেস, দুটো রিপোর্ট ছিল, যে ডাক্তারদের দিয়ে বলানোর চেষ্টা করেছে যে উনি মারা গেছেন।
এমনকি শ্মশানে সেই সংক্রান্ত কোনো প্রমাণও নেই। চন্দ্রই আলম তার আরও এক বক্তব্য। এক তো হচ্ছে আমরা যখন ওই সময় কমিশন যখন কাজ শুরু করেছে তখন তথ্য জানার অধিকার অনেকখানি খুলে গেছে, তখন ইমেল করলে জবাব আসে। সেই এসেতে আমরা দেখলাম যে দাইহোকু বিমানবন্দরে ওই দিন 18ই অগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। একটা আমেরিকান প্লেন ক্র্যাশ করে 24শে সেপ্টেম্বর। সেইটা নিয়ে সব কিছু পাকিয়ে তালগোল পাকিয়ে কিন্তু তথ্যটা আসে। এবং যেটা আমরা যেটা দেখেছিলাম এবার, যেটা বিশেষ করে যেটা দেখেছিলাম যে ক্রিমেটোরিয়াম রেকর্ড, শ্মশানের যে তথ্য, এবং সেখানে কিন্তু ডাক্তারদের সার্টিফিকেট ছিল চন্দ্র বোস মারা গেছে, চন্দ্র বোস এই ইনজুরি হয়েছে, তার মানে মানুষটা জানা, ইটস নট অ্যান আনআইডেন্টিফাইড ডেড বডি, যে কে মরল কী হলো পরে তা না। তাকে ডাক্তাররা অ্যাক্সিডেন্ট স্থলেই কিন্তু আইডেন্টিফাই করেছে অ্যাজ চন্দ্র বোস। সেই চন্দ্র বোস যখন আইডেন্টিফাই করছে তখন তো তাহলে তার একটা ডেথ সার্টিফিকেট থাকা উচিত ছিল, তাহলে শ্মশানে তো তার নাম রেকর্ড করা উচিত ছিল। কারণ ডেথ মানে সার্টিফিকেটটা আসছে কিভাবে মারা গেছে, দুজন ডাক্তার দুটো হিসাব দিল, কে বলল 7:30, কে বললেন 11টায়। মানে আমরা নানা রকমের ডেথ সার্টিফিকেট পাই, নানা রকমের তথ্য পাই, এবং পরে গিয়ে যাকে খাড়া করা হলো নেতাজি বলে, সেও তো একজন অন্য ব্যক্তি। যার বক্তব্য এতক্ষণ শুনলেন তিনি হচ্ছেন চন্দ্রই আলম। নেতাজির সামগ্রিক এই ফাইলস সেটাকে সামনে নিয়ে আসার, অর্থাৎ মিশন নেতাজির অন্যতম সক্রিয় সদস্যই শুধু নন, তিনি এর ফাউন্ডার। তার মুখ থেকে যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, তিনি কিন্তু অনবরত কাজ চালিয়ে যাচ্ছেন। তাহলে এবার যে মৃত্যুর গল্প ভারতীয়দের দশকের পর দশক শোনানো হলো তা কি ছিল? গবেষণায় উঠে এসেছে এটি ছিল একটি পরিকল্পিত কভার স্টোরি বা ওই সাজানো নাটকের অংশ, যাতে ব্রিটিশ গোয়েন্দারা মনে করে নেতাজি মৃত এবং তিনি নিরাপদে অন্য কোনো স্থানে পৌঁছতে পারেন। বিমান দুর্ঘটনাটা বিশ্বাস করানো হয়েছিল। তার আরও এক বক্তব্য তার মুখ থেকে শুনুন। বিমানবন্দরের ঘটনাটা আমাদের বিশ্বাস করানো হয়েছিল। আমরাও যেমন ছোটোবেলার থেকে স্কুলে পাঠ্য বইয়ে এইটুকুই আছে, নেতাজি খুব বিশাল ব্যক্তিত্ব, কিন্তু দাইহোকু বিমানবন্দরে 18ই অগস্ট 1945 তার মৃত্যু হয়, এইটুকুই আমরা জানতাম। তার পেছনে যে এতখানি রহস্য আছে, এবং সেই রহস্য উন্মোচন করার জন্য কিন্তু কোনো রাষ্ট্রই সেইভাবে উদ্যোগী হয়নি, যেটা করা উচিত ছিল। ততক্ষণ আপনারা শুনলেন তাইওয়ান সরকারের নথি বলছে সেখানে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি, অথচ দশকের পর দশক ধরে দেশের পাঠ্য বই থেকে সরকারি নথিতে এই সাজানো দুর্ঘটনাকেই নেতাজির মৃত্যুর তারিখ হিসেবে চালানোর চেষ্টা হয়েছে। কিন্তু প্রশ্ন ওঠে, দাইহোকু থেকে যদি নেতাজি নিরাপদে বেরিয়ে গিয়ে থাকেন, তবে তিনি কোথায় গেলেন? তিনি কি ভারতে ফিরতে পেরেছিলেন? 1941 সালের 17ই জানুয়ারির রাত এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে বেরিয়ে গোমো, পেশোয়ার, কাবুল, মস্কো হয়ে বার্লিন পৌঁছিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। বিশ্ববাসী তাকে চেনে মহানিষ্ক্রমণ বা গ্রেট এসকেপ হিসেবে। গবেষকদের দাবি 1945 সালের অগাস্টেও তিনি একই রকম এক মাস্টার প্ল্যান করেছিলেন। তার প্রধান লক্ষ্য ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নে অর্থাৎ রাশিয়া পৌঁছানো, কারণ তিনি জানতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্বে ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করার ক্ষমতা একমাত্র মস্কোরই ছিল। কিন্তু এরপর কি হলো? তিনি কি রাশিয়া থেকে ভারতে ফিরেছিলেন? শুনবো। এখন এইগুলো হচ্ছে খুব সেন্সিটিভ ইনফরমেশন। সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমরা যারা মানে পুরবিদির যেভাবে কাজ করেছেন, আমরা যারা ওর কাজ নিয়ে, আমিও যেমন কমিশনে কাজ করেছি, তো পুরবিদির কাজটাই তুলে ধরতে হয়েছে। সেখানে কিন্তু মৃত্যুটা মানে উনি ভারতবর্ষে ফেরেননি। উনি যে ফিরেছেন সেটা কেউ বিশ্বাস করেন হয়তো, কারণ আমরা যেটা দেখেছিলাম এই নেতাজি কমিশনে কাজ করতে গিয়ে, যে এই নেতাজির মতো আমি পুরো এভিডেন্স যখন স্ক্যান করলাম, যত সাক্ষী ছিল, তখন দেখা গেল 9 জন মানুষ ছিল নেতাজির মতো, 9 জন বাবা সারা ভারতবর্ষে ছড়ানো।
আর এখান থেকেই সামনে আসলো দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। প্রথমত, রাশিয়া ট্র্যাজেডি। বহু নিরপেক্ষ গবেষকের মতে তিনি রাশিয়ায় পৌঁছিয়েছিলেন, কিন্তু তৎকালীন রাজনৈতিক সমীকরণের জটিলতায় সেখানে বন্দী হন। তিনি রাশিয়ায় ছিলেন, সেই প্রমাণ পাওয়া গিয়েছে। চান্দ্রী আলম তার আরও এক বক্তব্য। যখন মুখার্জি কমিশন রাশিয়ায় গেছিল, মানে খুব দুর্ভাগ্যবশত আমাদের দেশের সরকার পাল্টে যায়। সেই সরকার পাঠিয়েছিল মুখার্জি কমিশনকে, কিন্তু তাদের সঙ্গে রাশিয়া ইত্যাদির যা সম্পর্ক, সেখান থেকে ওনাকে কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও আমরা পরে একটা ডকুমেন্টারিতে দেখেছি, পুরবিদি যে সাক্ষীর উপরে জোর দিয়েছিলেন আলেকজান্ডার কোলেসনিকভ, সেই কোলেসনিকভকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক যখন মুখার্জি কমিশন যাবে এবং উনি হচ্ছেন মূল সাক্ষী, তাকে কিন্তু টার্কিতে বদলি করে দেওয়া হলো, অতএব তাকে যাতে না পাওয়া যায়। পরে কিন্তু উনি যখন আবার ফেরত আসেন, তখন উনি একটা ডকুমেন্টারিতে বলেছিলেন যে হি ওয়াজ হিয়ার, রাশিয়াতে। তো সেই তথ্য আমাদের শুধু ওইটুকু কথায় না, মানে আর্কাইভস থেকেই সেই তথ্য বেরিয়েছে। দ্বিতীয়ত যে জায়গা, সেখানে আসি ভগবানজি বা গুমনামি বাবা তত্ত্ব। গবেষক অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষের দীর্ঘ অনুসন্ধানের মূল ভিত্তি এটি। তাদের দাবি, নেতাজি ছদ্মবেশে ভারত ভূখণ্ডে ফিরে এসেছিলেন। উত্তরপ্রদেশের ফৈজাবাদ এবং অযোধ্যায় তিনি ভগবানজি বা গুমনামি বাবা হিসেবে দীর্ঘকাল বসবাস করেছেন এবং 1985 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এবার একবার চিন্তা করে দেখুন, একজন সাধু যিনি কোনোদিন প্রকাশ্যে আসতেন না, পর্দার আড়াল থেকে কথা বলতেন, তার কাছে পাওয়া যাচ্ছে নেতাজির ভাই সুরেশচন্দ্র বসুর পারিবারিক ছবি, আইএনএর গোপন রিপোর্ট। এটা কি নিছকই কাকতালীয়, নাকি মহানিষ্ক্রমণের পথ ধরেই তিনি নীরব প্রত্যাবর্তনের রাস্তা বেছে নিয়েছিলেন? সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ভয়, নাকি রাজনৈতিক অস্তিত্ব হারানো? শাসকের অন্তরে কাঁপুনি। নেহেরু সরকার কেন ভয় পেত? নেতাজির স্বজনদের ওপর 20 বছর কেন গোয়েন্দা নজরদারি? এখানেই সবচেয়ে বড় এবং অস্বস্তিকর প্রশ্নটি উঠছে। স্বাধীন ভারতের তৎকালীন কংগ্রেস সরকার এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কেন নেতাজির নাম শুনলেই কেঁপে উঠতেন? কেন প্রচার করা হতো যে নেতাজি জীবিত জানলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে? আসুন এই ভয়ের পেছনের আসল 4টি কারণ আপনাদের সামনে তুলে ধরি। যুদ্ধ অপরাধীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি অর্থাৎ জাপান এবং জার্মানির সাথে যখন মিত্রতার কারণে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র নেতাজিকে ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করেছিল, তৎকালীন শাসক দলের ভয় ছিল নেতাজি প্রকাশ্যে এলে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে বড় ধরনের কূটনৈতিক বাণিজ্যে জড়াতে হবে। সেনাবাহিনীর আনুগত্য হারানোর ভয়। 1945-46 সালের লালকেল্লার আইএনএ বিচার এবং 1946 সালের ভারতীয় নৌবিদ্রোহ প্রমাণ করেছিল ভারতীয় সেনার হৃদয় জুড়ে কেবল একজনই নায়ক, তিনি নেতাজি। নেতাজি দেশে ফিরলে ভারতীয় সশস্ত্র বাহিনী নতুন সরকারের বদলে সুভাষচন্দ্র বসুর আদেশে পরিচালিত হতে পারত। একচ্ছত্র ক্ষমতার পতন। নেতাজির জনপ্রিয়তা ছিল তৎকালীন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে বহু গুণ বেশি। তিনি প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে পা রাখলে নেহেরু তথা কংগ্রেসের একচ্ছত্র ক্ষমতার ভিত্তি মুহূর্তে ধসে পড়ত। চরম গোয়েন্দা নজরদারি। আইনজীবী চান্দ্রী আলম এবং পুরবী রায়দের হাতে একটা প্রকাশ পাওয়া তথ্য সেটা প্রমাণ দিয়েছে, স্বাধীন ভারতেও 1948 থেকে 1968 সাল পর্যন্ত টানা 20 বছর ধরে নেতাজির উডবর্ন পার্কের বাড়িতে নেতাজির ভাইপো শিশির বসু এবং অমিয় বসুর ওপর চরম নজরদারি চালিয়েছিল আইবি। ভেবে দেখুন, যে মানুষটি নাকি 1945 সালে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, 1948 থেকে 1968 সাল পর্যন্ত তার পরিবারকে কেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা দিনরাত ছায়ার মতন অনুসরণ করত? চিঠিপত্র কেন খুলে পড়া হতো? কারণ শাসক জানতো তিনি বেঁচে আছেন এবং তার একটিমাত্র বার্তা তৎকালীন দিল্লির ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে। সেখানে নেতাজি ফিরেছিলেন বলাটা মানুষকে বিভ্রান্ত করতে মনে করেন আইনজীবী চান্দ্রী আলম। শুনুন। সাইগনে যে নেতাজি ছিলেন, যার বাড়িতে ছিলেন, উনি একজন তামিল প্রফেসর।
হ্যাঁ, তো সেই সব তথ্যগুলো ফ্রেঞ্চ আর্কাইভসে আছে। ফ্রেঞ্চ আর্কাইভস থেকে পাওয়া যাচ্ছে যে উনি হিকারি কিকানের মেম্বার ছিলেন। হিকারি কিকান হচ্ছে জাপানিজ একটা সংবাদ সংস্থা। তো এই সবগুলো মানে এই ছোট 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 তথ্য এক একটা আর্কাইভ সেইটাকে ক্রস চেক করে, মানে ধরুন আমরা যেটা আমেরিকায় পেলাম সেটা হয়তো ব্রিটেন থেকে ক্রস চেক করতে হবে। তো পুরবিধির কাজটা হচ্ছে অত্যন্ত কষ্টকর কাজ এবং সময় সাপেক্ষ কাজ। সেই কাজ চলছে, সেই কাজ পুরবিধিও করছেন, অন্যরাও করছেন। এখন সবটা মিলিয়ে এগুলো হচ্ছে মানে তারপরের প্রকাশটা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার, তারা কবে করবেন সেটা তাদের উপরে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে এই যে উনি ফিরেছিলেন, সেই পথেই ফিরেছিলেন, সেইগুলো কিন্তু হচ্ছে গিয়ে যে কিছুটা আমি বলবো যে মানুষকে একটা বিভ্রান্ত করার উপায়। মিশন নেতাজি ও চান্দ্রই আলমের আইনি পদক্ষেপ। ইতিহাসকে যখন ক্ষমতার জোরে চেপে রাখা হয় তখন ইতিহাসকে মুক্ত করতে এগিয়ে আসেন কিছু নিঃস্বার্থ সত্য সন্ধানী। 2003 সাল প্রতিষ্ঠিত হয় মিশন নেতাজি। নেতাজি গবেষক পূরবী রায় এবং আইনজীবী চান্দ্রই আলম, এই দুই অসম সাহসী মানুষের হাত ধরে শুরু হয় এক নতুন বিপ্লব। চান্দ্রই আলম কেবল পেশায় আইনজীবী নন, তিনি বুঝেছিলেন রাজনৈতিক বক্তৃতা দিয়ে ইতিহাস উদ্ধার করা যাবে না, ইতিহাস উদ্ধার করতে হবে আইনি অস্ত্র প্রয়োগ করে। তিনি এবং তার দল প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, পররাষ্ট্র মন্ত্রকের ওপর একের পর এক তথ্য জানার অধিকার আইনে আঘাত হানেন। ডিক্লাসিফিকেশন আন্দোলন, ফাইল খোলো, সত্য বলো, এই আন্দোলনকে আইনি ভিত্তি দেন চান্দ্রই আলম। কেন্দ্র এবং রাজ্য সরকারের আলমারিতে বন্দী থাকা নেতাজি সংক্রান্ত 100-র বেশি গোপন ফাইল প্রকাশের মূল রূপকার ছিলেন তিনি। মুখার্জি কমিশনের ভূমিকা। বিচারপতি মুখার্জি কমিশনের শুনানির সময় প্রতিটি সরকারি অসঙ্গতিকে তথ্যের ভিত্তিতে চ্যালেঞ্জ করেছিলেন চান্দ্রই আলম এবং তার সহযোগী গবেষকরা। চান্দ্রই আলমদের এই নিরলস আইনি লড়াইয়ের ফলেই পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার নেতাজি সংক্রান্ত ক্লাসিফাইড ফাইল সর্বসাধারণের জন্য প্রকাশ করতে বাধ্য হয়। কিন্তু লড়াই কি শেষ হয়েছে? না, এখনো রাশিয়া এবং ভারতের অনেক ফাইল গোপনের আড়ালে ঢাকা রয়েছে। আজকের বিগ স্টোরির শেষে এসে দাঁড়াই আমরা কিছু নির্মম সত্য নিয়ে। 18ই অগাস্ট 1945 সালে তাইহুকো বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। আজ সেই সত্য প্রতিষ্ঠিত। নেতাজির অন্তর্ধান রহস্য কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল স্বাধীন ভারতের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক মায়াজাল বা ধোঁয়াজাল। তিনি কি রাশিয়ার বন্দিশালায় প্রাণ হারিয়েছিলেন, নাকি ফৈজাবাদের সেই নিভৃত ঘরে ভগবানজি হয়ে অন্তরালে কাটিয়ে গিয়েছিলেন জীবন? রাষ্ট্র হয়তো তার সুবিধে মতন সত্য গোপন করতে চায়, কিন্তু চান্দ্রই আলম, পূরবী রায় বা মিশন নেতাজির মতন গবেষকদের কাজ আমাদের শেখায় সত্যকে কোনোদিন চিরতরে পুঁতে ফেলা যায় না। ভারতবর্ষ যেদিন তার এই মহান নায়ককে সঠিক মর্যাদায় তার প্রকৃত ইতিহাস ফিরিয়ে দেবে, সেদিনই শেষ হবে এই রহস্যের ট্র্যাজেডি। আজ দ্য বিগ স্টোরি এ পর্যন্ত। দেখতে থাকুন সিএন।